নমস্কার। আজকে আমরা জটক বিচার কে নিয়ে আলোচনা করব। যদিও বা আজকের ভিডিওটি আমাদের অনেকটাই বড় ভিডিও, অর্থাৎ অনেকটা বড় সাবজেক্ট। জটক বিচার কোনো ছোটখাটো নয়। কারণ এই জটক বিচারকে দেখা হয় যে একজন পাত্র এবং একজন পাত্রীর বিবাহের সময় এই জটক বিচার করা হয়, এবং এই জটক বিচার থেকে একটা ধারণা নেওয়া হয় যে আমার বিবাহিত জীবনটা কতটা ভালো হবে বা খারাপ হবে, বা এই ছেলের সঙ্গে এই মেয়ের বিবাহ দেওয়া যায় কিনা, বা এই মেয়ের সঙ্গে এই ছেলের বিবাহ দেওয়া যায় কিনা, এই বিষয়টা জটক বিচারের মাধ্যমে দেখা হয়। একটি অত্যন্ত পুরনো দিনের বিচার। বিচারটির মধ্যে অবশ্যই যুক্তি রয়েছে। এই বিচারটিকে অনেকে অষ্টকূট বিচার বলে। অষ্টকূট বিচারও বলা হয় এই বিচারটাকে। এই বিচারটির মাধ্যমে আমরা একজন পাত্র পাত্রীর বিবাহের ক্ষেত্রে কতটা মিল রয়েছে, সেই মিল কতটা সামাজিক মিল, কতটা আর্থিক মিল, কতটা শারীরিক মিল, এবং কতটা দুজনের আহ, একটা আহ, কি বলবো, একটা পারিবারিক মিল থাকবে, সেই বিষয়টাকে দেখা হয় এই জটক বিচারের মাধ্যমে। তবে জটক বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচার। জটক বিচার চন্দ্র কেন্দ্রিক বিচার। তো চন্দ্র কেন্দ্রিক বিচার যেহেতু, তাই এই বিচারটির অবশ্যই যুক্তি রয়েছে। তবে যেহেতু এই বিচারটি অনেক পুরনো একটি বিচার, তো সেই ক্ষেত্রে এই বিচারটির সঙ্গে সঙ্গে কিন্তু আরো আমাদের এই যে শনি, মঙ্গল, রবি, শনি, রাহু, কেতুর অবস্থানকেও আমাদেরকে দেখতে হবে। সবটাই আমি বলছি, ভিডিওটি একটি পার্টের মধ্যে করা যাবে না, এই জন্য আমি ভিডিওটির এটা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টও করব। জটক বিচার সাধারণভাবে বর্ণ, বর্ষ, তারা, যোনি মৈত্রী, গ্রহ মৈত্রী, গণ, রাশি মৈত্রী এবং নারী, এটার মধ্যে দিয়ে করা হয়। এই গণ, গ্রহ মৈত্রী, যোনি, তারা, বর্ষ, বর্ণ, এইটা হচ্ছে নবতারা থেকে বার করা হয়। তো আহ, অনেক জটক বিচারের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে জটক বিচার করার পর এটা অনেক সময় প্রেমজ বিবাহের ক্ষেত্রে বেশিভাবে চোখে পড়ে। যে আহ, ধরুন একটা ছেলে একটা মেয়ে দীর্ঘদিন থেকে প্রেম করছে, 3 বছর, 4 বছর, 5 বছর প্রেম করছে। প্রেম করার পর দুজনের মধ্যে একটা পথ চলার তো অভ্যাসই হয়ে গেছে। 5 বছর ধরে কেউ যদি প্রেম করে, সেই মেয়েটাও ছেলেটার বিভিন্ন ভালো মন্দ বিষয় সম্পর্কে জানে, এবং ছেলেটাও মেয়েটার বিভিন্ন ভালো মন্দ বিষয় সম্পর্কে জানে। কিন্তু একটা সমস্যা হলো, যখন ছেলে এবং মেয়ে বিবাহ করবে বলে বিবাহ করবো বলে মনে করলো, তখন ছেলেটা বা মেয়েটার বাড়ির লোক বলল, হ্যাঁ অবশ্যই বিবাহ করতে পারিস, কিন্তু জটক বিচার একবার করে নে। যখনই পাত্র এবং পাত্রী নিজের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এবং আহ, পাত্রের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, পাত্রীর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে জটক বিচার করলো, তখন আমরা দেখছি জটকের মধ্যে 18ই পাস হলে তখন আসছে 17। তো অটোমেটিক্যালি 18-র উপরে যদি হয় তবেই পাস, 18-র কম হলে পারে এখানে সমস্যা আছে, জটক বিচার বলছে। তখন যেহেতু ছেলেটা 5 বছর বা 4 বছর ধরে প্রেম করেছে মেয়েটার সাথে, তখন তাদের এই জটক বিচারের পয়েন্ট কম হয়ে যাওয়ার জন্য তারা যে দুজন দুজনের সঙ্গে সম্পর্ক আর রাখবে না, এরকমটা খুব কমই হয়। তো সেই ক্ষেত্রে কি করণীয় সেটাও বলবো, এবং জটক বিচারের কনসিডার কত অবধি করা যেতে পারে, অর্থাৎ কনসিডার তো করতেই হবে, কিন্তু সেই কনসিডারটা কত দূর অবধি চলবে, বা একটি আমাদের মূল লক্ষ্য জটক বিচার করে যেন পাত্র পাত্রীর বিবাহিত জীবনটা ভালো হয়। তাহলে আমরা আসলে কিন্তু এই বিবাহের মিলটা দেখছি, যে দুজনকে যখন বিয়ে করবে বিবাহিত জীবনটা যেন ভালো হয়, দুজনের মধ্যে যেন ডিভোর্স না হয়ে যায়, এই মিলটা দেখার জন্য জটক বিচার করছি। যদিও বা আমি এখানে ওভারল্যাপিং বিচার একটি করি, সেটা আমি বহু লোকেরই করেছি, এবং ওভারল্যাপিং বিচার সম্পর্কে একদিন ধারণা দেবো, ওখানে পিন পয়েন্ট উঠে আসে সমস্যাগুলো। তো জটক বিচারের ক্ষেত্রে শাস্ত্রকারেরা বলেছে যে তোমার যদি বর্ণের সঙ্গে বর্ণ ম্যাচ না হয়, তোমার যদি বর্ষের সঙ্গে বর্ষ ম্যাচ না হয়, তোমার মনে করা যাক তারাতেও ম্যাচ হচ্ছে না, যোনিতেও ম্যাচ হচ্ছে না, গণেতেও ম্যাচ হচ্ছে না, তাহলে পারে গ্রহ মৈত্রী যদি হয়, যদি পাত্র পাত্রীর গ্রহ মৈত্রী থাকে,
তাহলেও কিন্তু বিয়ে করা যায়। এবারে অনেক সময় খেয়াল রাখতে হবে, পাত্র-পাত্রী গ্রহ মৈত্রী মানে হচ্ছে রাশি মৈত্রী থাকতে হবে। অর্থাৎ রাশি মৈত্রী যদি থাকে তাহলেই গ্রহ মৈত্রী বেশিরভাগ সময় হবে। এবারে মনে করা যাক যে এই গ্রহ মৈত্রীটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এবার মনে করা যাক কারুর জন্মছকের মধ্যে যখন জোটক বিচার করা হয়েছে পাত্র-পাত্রীর, তখন বর্ণ, বর্ষ, তারা, যোনি এগুলো সব মিলে গেছে, কিন্তু গ্রহ মৈত্রী মিলছে না। তখন কিন্তু শাস্ত্র বলছে এবার কিন্তু সমস্যা আসতে পারে। এবার যে সমস্যাটা আসবে, গ্রহ মৈত্রী মনে করা যাক মিলল না। আমি ভালো করে ব্যাপারটাকে বুঝবেন। দেখুন, ধরুন মনে করা যাক বর্ণ, বর্ষ, তারা, যোনি, গ্রহ মৈত্রী কিছু মিলল না, গণটা মিলেছে, দুজনের গণটা মিলেছে। তাহলে পরে পয়েন্ট অনেক কমে যাবে অটোমেটিক্যালি। তখন শাস্ত্র বলছে গ্রহ মৈত্রী যদি না মেলে তাহলে কিন্তু অবশ্যই দুজনের লগ্নে অধিপতি, অর্থাৎ ছেলেটার লগ্ন এবং মেয়েটার লগ্নের অধিপতি যেন দুটি গ্রহ মিত্র গ্রহ হয়। যদি মিত্র গ্রহ না হয় এবং জোটকে এতগুলো জিনিস মেলেনি, তখন কিন্তু বিবাহ একদমই করা যাবে না, করলে সমস্যা আসবেই আসবে। এবারে মনে করা যাক যে লগ্নপতি, দুজনের লগ্নপতির একটা মিল পাওয়া গেল আর গণেরও একটা মিল পাওয়া গেল, তাহলে পরেও কিন্তু আমরা বিবাহতে রাজি হয়ে যাব। কিন্তু শাস্ত্রকারেরা স্ট্রিক্টলি ভাবে বলেছে নারী, এই নারী ভেদ যেন না হয়। নারী ভেদ মানে হচ্ছে দুজনের যেন সেম নারী না হয়, দুজনের জন্য একই নারী না হয়, তাহলে পারে কিন্তু বিবাহ স্ট্রিক্টলি ভাবে শাস্ত্র বারণ করে দিয়েছে যে এখানে বিবাহ দেওয়া যাবে না। হ্যাঁ, স্ট্রিক্ট ভাবে শাস্ত্র বারণ করেছে, তবে এখনকার মেডিকেল সায়েন্স যেহেতু অনেক উন্নত, এই নারীটা কি কাজে লাগে? নারীটা হচ্ছে একজন মানব শরীরে, শরীরটি বাত, পিত্ত, কফের দ্বারা গঠিত। যখন একটা বিবাহ হবে তখন একটা পুরুষের সঙ্গে একটা নারীর শারীরিক মিলন ঘটবে এবং শারীরিক মিলনের ফলে বীর্য, একটা ছেলের বীর্য একটা মেয়ের যোনিপথ দিয়ে মেয়ের শরীরে প্রবেশ করবে। এই মেয়ের শরীরে প্রবেশ করার ফলে বা প্রবেশ করার পরে যখন দুটো এক নারী হয়ে যাবে, তখন কিন্তু বেশিরভাগ সময় দেখা যাবে যে ছেলেটার বীর্য যে মেয়েটার শরীরে প্রবেশ করলো, সেই প্রবেশ করার পর মেয়েটার শরীরের বাত, পিত্ত, কফকে ডিসব্যালেন্স ক্রিয়েট করতে শুরু করবে। কি বললাম বুঝতে পেরেছেন? মেয়েটার শরীরের একে শারীরিক ব্যাপারটাকে ডিসব্যালেন্স করতে শুরু করবে, অর্থাৎ মেয়েটার যে বাত, পিত্ত, কফ রয়েছে সেটাকে ডিসব্যালেন্স করবে। এই যে কেন দুজনের ক্ষেত্রে ডিসব্যালেন্স করবে, অর্থাৎ এরও তো বাত, পিত্ত, কফ ওরও মধ্যে ঢুকলো, তো অটোমেটিক্যালি বাত, পিত্ত, কফই বীর্যই বাত, পিত্ত, কফের শরীরেই ঢুকলো, তাহলে কেন ডিস্টার্ব করবে? এই বিষয় নিয়ে সেকেন্ড পার্টে দেখতে হবে, আরো পুঙ্খানুপুঙ্খ ব্যাপারটাকে আমি বোঝাবো। তো শাস্ত্রকারেরা এই ব্যাপারটা বলেছে যদি দুজনের নারীভেদ হয়ে যায় তাহলে বিবাহ দেওয়া যাবে না, কারণ নারীভেদ কিন্তু সন্তান হতে প্রচন্ড বাধা সৃষ্টি করে এবং নারীভেদ যদি হয়ে যায় তাহলে পারে কিন্তু একটা পুরুষের সাথে একটা মেয়ের বিবাহ হওয়ার পরে একটা, যেহেতু নারীভেদ আছে সেই কারণে কিন্তু সেই মহিলাটি অর্থাৎ যে তার স্ত্রী হবে, তো সেই স্ত্রীর শারীরিক সমস্যা ক্রিয়েট করে দেয় এই নারীভেদ হলে। তো এখন মেডিকেল সায়েন্স অনেক উন্নত, সন্তান হচ্ছে না, তো আগে যেমন সন্তান হচ্ছে না তার জন্য খুব খুব একটা কিছু করণীয় ছিল না, ওই তান্ত্রিক, ওঝা, পুরোহিত মশাইরাই ভরসা ছিল। কিন্তু এখন মেডিকেল সায়েন্স এতটাই উন্নত হয়ে গেছে যে সন্তান না হলে পরে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরভাবে বিচার করে দেখে যে কেন সন্তান হচ্ছে না, বা বিভিন্ন টেস্ট করে দেখে এবং সেটাকে মেরামত করারও বিভিন্ন ওষুধপত্র বা চিকিৎসা রয়েছে। তাই জন্য এটা এখনকার দিনে খুব গুরুতর নয় হয়তো, কিন্তু তবুও শাস্ত্র বলেছে যে না, এখানটা নারীভেদ হলে পারে এগোনো যাবে না। এবারে ভালো করে বুঝুন, ধরুন আমরা গ্রহ মৈত্রী পেয়েছি, তাহলে জোটকের মধ্যে বর্ণ, বর্ষ, তারা, যোনি, গণ কিছু ম্যাচ করছে না, কিন্তু গ্রহ মৈত্রী আছে, তাহলে আমরা খুব একটা পয়েন্ট পাবো না। তাহলে এটা যদি 1 হয়, 2, 3, 4, 5, তাহলে 5, আর এটার জন্য 5 পয়েন্ট, গ্রহ মৈত্রীর জন্য 5 পয়েন্ট। আর নারী ভেদ নেই মনে করা যায়, নারী ভেদের জন্য 8 পয়েন্ট, তাহলে 5 আর 13 হয়ে গেল, তাহলে 13 পয়েন্ট পাওয়া গেছে। মনে করা যাক জোটক বিচার থেকে 13 পয়েন্ট পাওয়া গেছে, যে গ্রহ মৈত্রীটা আছে, নারী ভেদটা নেই। তাহলে আমরা এবার বলবো 36-এর মধ্যে 13 পাওয়া গেল,
আর তো নেই। তাহলে 36-এর মধ্যে 13 পাওয়া গেলে শাস্ত্রকারেরা বলছে যে বিবাহ দেওয়া যাবে না, কারণ 18ই পাস, তাই না? কিন্তু 36-এর মধ্যে 13 পেলে পারেও আমরা কখন এই বিবাহটাকে স্যাংশন করব বা বিবাহটা চলবে, যে বিবাহতে অসুবিধা হবে না, এটা আমরা বলবো। কখন বলবো এই কথাটা? যে মনে করা যাক একটা ছেলে একটা মেয়ের সঙ্গে প্রেম করছে, প্রেম করার পরে তারা জোটক বিচার করছে, 5 বছর প্রেম করার পরে জোটক করে দেখছে 36-এর মধ্যে 13 আসছে। নিশ্চয়ই জ্যোতিষী বলবে যে না, এখানে বিবাহ দেওয়া যাবে না। কিন্তু তারা প্রেমও ছাড়তে পারছে না, তারা বিবাহ করবে, একসঙ্গে পথ চলার শপথ খেয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কখন এটাকে কনসিডার করতে পারবো যে হ্যাঁ 36-এর মধ্যে 13 পাওয়া গেছে, তবুও আপনি এগিয়ে যান, অসুবিধা হবে না, ঠিক আছে? তখন আমরা করব যখন আমরা দেখব জন্মছকের মধ্যে কোনো মাঙ্গলিক দোষ নেই, বিশেষ করে মেয়েটির জন্মছকের মধ্যে কোনো মাঙ্গলিক দোষ নেই। দেখুন, এইবারে বিষয় কিছুটা ঘুরবে। যেহেতু আপনারা প্রতিনিয়ত আমার অনুষ্ঠান দেখছেন, তো সেই ক্ষেত্রে আমি যেরকম যেরকম বোঝাবো সেই রকম সেরকম বুঝে চলার চেষ্টা করবেন, তাহলে ব্যাপারটা খুব সহজে বুঝতে পারবেন। তো মাঙ্গলিক দোষ কোথায়? লগ্নে মঙ্গল থাকলে, চতুর্থে মঙ্গল থাকলে, সপ্তমে মঙ্গল থাকলে, অষ্টমে মঙ্গল থাকলে এবং দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয়। এইবার মাঙ্গলিক দোষ একজন পুরুষের থেকে বেশি শক্তিশালী হয় একজন মেয়ের ক্ষেত্রে। এটা সবসময় খেয়াল রাখবেন। পুরুষের ক্ষেত্রে মাঙ্গলিক দোষের কনসিডার হলেও মেয়েদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষের কোনো কনসিডার হবে না। এবারে একটা কথা খেয়াল রাখতে হবে, যে অনেক সময় অনেক জ্যোতিষী বা অনেক জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার বা কিছু মানুষ বলে মঙ্গল, ধরো এটা হচ্ছে কারোর লগ্ন, মনে করা যাক মেষ লগ্নই মনে করা যাক, তাহলে মঙ্গল এই ঘরটার মধ্যে রয়েছে, মঙ্গল এই ঘরটার মধ্যে রয়েছে। এবারে মঙ্গল কোথায় রয়েছে? বৃশ্চিকের ঘরের মধ্যে বসে রয়েছে। তাহলে এবার একদলের জ্যোতিষী বলবে যে মঙ্গল তো নিজের ঘরের মধ্যেই বসে রয়েছে, তাহলে মাঙ্গলিক দোষ হবে না। একদম এই কনসেপ্টকে কিন্তু একদম আনবেন না, এই কনসেপ্ট একদম আনবেন না। আবার একজন বলবেন মঙ্গলকে তো বৃহস্পতি দেখছে, তাহলে তো মাঙ্গলিক দোষ ভঙ্গ হয়ে গেল। একদম এই কনসেপ্ট গুলোকে আনবেন না। মাঙ্গলিক প্লেসমেন্টে মঙ্গল থাকলেই মাঙ্গলিক দোষের এফেক্ট চালু হয়ে যাবে এবং মাঙ্গলিক দোষ বিবাহিত জীবনকে সমস্যা করবে। এবার মনে করা যাক 36-এর মধ্যে লোকটা বা ছেলেটা মেয়েটা 13 পেয়েছিল জোটক বিচার করে, কিন্তু সেই মেয়েটির ক্ষেত্রে মাঙ্গলিক দোষও আছে, তাহলে 36-এর মধ্যে 13 মানে পাস নয়, এখানে চলবে না। কিন্তু যদি আমরা চালাতে যাই তখন দেখছি কি, যে এই মাঙ্গলিক থাকলে হবে না, কিন্তু চলবেই না একদম। তাহলে তখন হাত তুলে দিতে হবে, এবার তোরা যা করবি কর। 36-এর মধ্যে 13 পেয়ে গেল এবং এই মঙ্গলও মাঙ্গলিক দোষ করে রেখেছে। আর মনে করা যাক এটা সেকেন্ড স্টেপ, এটা 1 নম্বর স্টেপে পেলাম। তা 1 নম্বর স্টেপটা আমি কনসিডার করছি যে সে বলছে 36-এর মধ্যে 13 পাওয়ার পরে পুরুষ এবং মহিলাটি বলছে যে দেখুন স্যার, আমরা তো 5 বছর ধরে প্রেম করছি, আমরা একে অপরকে ছেড়ে থাকতে পারবো না, ঠিক আছে, আপনি কিছুভাবে দেখুন কি এটা ঠিক করা যাবে না। ঠিক করার প্রশ্ন, প্রতিকার, প্রতিবিধান এগুলো পরে আমি দেখব। ঠিক করা যাবে না মানে আরো অন্যান্য কিছু বিচার রয়েছে যেখান থেকে এটাকে কিছুটা কনসিডার করা যায়। তাহলে অন্য বিচারের ক্ষেত্রে আমি দেখব কি মেয়েটির জন্মছকের মধ্যে মাঙ্গলিক আছে কিনা, দেখলাম। এবার আমি পেলাম মেয়েটির জন্মছকের মধ্যে মাঙ্গলিক আছে। তাহলে পারে আমি তো এখান থেকে তো আমার মন ভেঙে গেছে, 36-এর মধ্যে 13 পেয়েছি, এ তো আমার মনে হচ্ছে যে এগুলো ভালো হবে না। এবার আমি সেকেন্ড স্টেপে দেখলাম যে মাঙ্গলিক আছে কিনা, তো দেখলাম মাঙ্গলিকও আছে। তখনও আমি ভাবলাম কি, যা, এটা তো একটু কনসিডার করা ছিল, এটাও হয়ে গেল। তো আহ, তখন আমি ভাববো কি যে না, এবার আরেকটা পয়েন্ট দেখবো, সেটা হচ্ছে কি লগ্ন, মনে করা যাক আপনার যাই হোক না কেন, যাই লগ্ন হোক, দেখবো এই লগ্নের সপ্তম স্থানে কোনো অশুভ গ্রহ আছে কিনা। এইটা মঙ্গল, রবি, শনি, রাহু, কেতু, এরা হচ্ছে অশুভ গ্রহ। তাহলে লগ্নের সপ্তমে কোনো অশুভ গ্রহ আছে কিনা, বা লগ্নের সপ্তমপতি কোনো অশুভ গ্রহের সঙ্গে বসে আছে কিনা। তাহলে এই মেষ লগ্নের ক্ষেত্রে সপ্তমপতিকে শুক্র, তাহলে জন্মছকের মধ্যে শুক্র কোথাও রাহুর সঙ্গে আছে, শুক্র কোথাও শনির সঙ্গে আছে, শুক্র শনির সঙ্গে আছে, শুক্র কেতুর সঙ্গে আছে। এইটা আমি খালি দেখব। যদি মনে করা যাক সপ্তমপতি গ্রহটি কোনো অশুভ গ্রহের সঙ্গে আছে বা অশুভ গ্রহ দৃষ্টিতে রয়েছে, তাহলে আমি ওপেনলি বলে দেবো এখানে বিবাহ দেওয়া যাবে না।
এখানে বিবাহ করলে এখানে আমার মত নেই, আপনারা করতে পারেন জোর জবরদস্তি, কিন্তু আমার মত নেই, এই ব্যাপারটা চলে আসবে। এবারে কিছু কিছু ছেলে মেয়ে রয়েছে, কিছু কিছু ছেলে মেয়ে রয়েছে যারা বলে, আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি বলছি, যে দেখুন দাদা, আমার সঙ্গে যদি এই প্রেমিকের বিয়ে না হয়, বা এই ছেলেটা বলছে আমার সঙ্গে যদি এই মেয়েটার বিয়ে না হয়, তাহলে আমি মরে যাব, আমি আর বাঁচবো না, কারণ আমরা দুজন দুজনকে প্রচুর ভালোবাসি, এরকম কথা বলে। তখন আপনি আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটা রেমেডি করতে পারেন। সেই রেমেডি যে 100% কাজ করে দেবে তা নয়, কিন্তু এই রেমেডি 100% কাজ না করলেও এই রেমেডি কমসে কম 50% তো ব্যাপারটাকে ম্যানেজ করবে। যেটা কি, যদি সেই ব্যক্তির তুলা লগ্ন না হয়, যদি সেই ব্যক্তির তুলা লগ্ন না হয়, তাহলে পারে তাকে একটা পোখরাজ পরিয়ে দিন। পোখরাজ, এই পোখরাজ কিন্তু এই বিবাহকে কিছুটা কন্ট্রোলে আনতে পারে। নচেত কিন্তু যদি এখন সে বলে, আমি দেখছি বিভিন্ন দিক থেকে মিলও আসছে না, আর সে বলছে আমার পোখরাজ পড়ারও ক্ষমতা নেই, তাহলে পারে আপনি বলবেন ডাইরেক্টলি, মানে এইটাই করা উচিত, আম, যে ভাই দেখো, এখানে আমার কোনো মত নেই, এখানে তুমি করতে পারো, কিন্তু এখানে বিবাহিত জীবন ভালো হবে না, এবং 100% বিবাহিত জীবনে ডিভোর্স হয়ে যাবে। 100% কোনো শক্তি আটকে রাখতে পারবে না। এবং এরা যে বলছে না, আমি প্রচুর প্রেম করি, প্রচুর ভালোবাসি, একে অপরকে ছাড়া বাঁচবো না, মানে গ্রহ বিবাহের পরে একে অপরকে ছাড়াই বাঁচতে শিখিয়ে দেবে, এটা জোটক বিচার, মানে এইরকম ভাবে দেখতে হবে। এবার আপনাকে জোটক বিচার করতে গেলে পারে কিছু বিষয় জানতে হবে। তো দেখুন, জোটক বিচার করার জন্য তো, এই পয়েন্ট বার করার জন্য তো আমাদের হাতের মধ্যে মোবাইল রয়েছে, এবং মোবাইলের মধ্যে অ্যাস্ট্রোসেজ, অ্যাস্ট্রোসেজ, ASTROSAGE, অ্যাস্ট্রোসেজ, এইটাকে যদি লোড করা হয় তাহলে কুণ্ডলী চলে আসবে, এবং সেখানে আমরা নিজের ডেট অফ বার্থ দিয়ে জোটক বিচারটা করতে পারবো। কিন্তু বিষয় হচ্ছে যে আমাদেরকে জানতে হবে বর্ণ, বর্ষ, তারা, যোনি, গ্রহ মৈত্রী, গণ, রাশি মৈত্রী, নারী, এইগুলোর আসল মানেটা কি, এইগুলোর আসল মানেটা কি, তাহলে আমরা কিছুটা ক্লিয়ার হব যে আলটিমেটলি এই যে 8টা পয়েন্ট দেওয়া হয়েছে জোটক বিচার করার জন্য, কি কারণে দেওয়া হয়েছে। তাহলে এইটা আমি সেকেন্ড পার্টে বলবো যে এই বর্ণ, বর্ষ, তারা, যোনি, গ্রহ মৈত্রী, গণ, রাশি মৈত্রী, নারী, এটার আসল বিষয়টা কি, কি কারণে এটা দেখতে হয়, এটা দেখার দৃষ্টিকোণটা কিরকম রকম। তাহলে আশা করছি আপনাকে হয়তো কিছুটা বোঝাতে পেরেছি। তো অবশ্যই আপনি এরকম ভাবে দেখবেন ব্যাপারটা, আমার দৃষ্টিকোণ থেকে আমি আপনাকে বোঝালাম। এবারে বিষয়টাকে আপনি ভাবনা চিন্তা করবেন, এবং এইরকম ভাবে যদি আপনি দেখেন তাহলে পারে কিন্তু অনেকটাই বিষয়টাকে ম্যানেজ করতে পারবেন। যাই হোক, পরের দিন আর একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য নমস্কার।